তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার যারা। পর্ব সংখ্যা 12। আজকে আরিশার বউ ভাত তালুকদার বাড়ি থেকে আরিশার শ্বশুর বাড়ি যাওয়ার আয়োজন চলছে। নানা রকমের মিষ্টি হাঁড়ি দিয়ে ডাইনিং টেবিল ভরা। আতিফ শেখ আর মিমের বাবা মিলে মিষ্টি হাঁড়িগুলো গাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। আদনান তালুকদার ড্রয়িং রুমে দাঁড়িয়ে হাতে ঘড়িটা বারবার দেখছেন। আহাদ তালুকদার সবার উদ্দেশ্যে ডাক ছাড়লেন দ্রুত বের হওয়ার জন্য। বাকি গেস্টরা গাড়িতে উঠে পড়েছে। আহিন আদনান তালুকদারের কথায় আলভিকে সঙ্গে নিয়ে আরাতদের ডাকতে আরাতের রুমে গিয়েছিল। আহিন আলভি সিঁড়ি দিয়ে দৌড়ে নামতেই ভদ্রলোকরা ব্যস্ত চোখে সিঁড়ির দিকে তাকালো। আরাত, সন্ধ্যা, মায়া, মিম একসঙ্গে রেডি হয়ে নিচে নেমে আসছে। প্রভাতের সবাই শাড়ি পরে যাবে। আরাত সিঁড়ি দিয়ে নামতে নামতে রোশনির ফোন দিচ্ছে বারংবার। প্রতিবারের মতো ফোন বেজে যাচ্ছে, রিসিভ না করায় আবারও কেটে যাওয়া দেখে। আরাত ঠোঁট উল্টে ফোন থেকে চোখ উঠিয়ে নিয়ে নিচে নামতে লাগলো। আয়রাকে সবার সঙ্গে দেখতে না পেয়ে আদনান তালুকদার চারজনের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, তোমাদের সঙ্গে আয়রা কই? আরাত আদনান তালুকদারের কথায় উত্তর করলো, বড় আব্বু, আয়রা আপু বের হইতে একটু লেট হবে। আমাদের শাড়ি পরিয়ে দিতে দিতে আপু লেট হয়ে গেল। ঠিক আছে, আমরা এগুলাম, তোমরা আনাসের গাড়িতে এসো। কথাটা বলে আদনান আহাত তালুকদার গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেন। বাড়ির মহিলারা আগেই গাড়িতে উঠে পড়েছে। আনাস ফোন টিপতে টিপতে গেস্ট রুম থেকে বের হইল। আনাসের সঙ্গে হাবিব আর আশিককেও আশিক ও হাবিবকেও বের হতে দেখা গেল। হাবিব বের হয়েই সন্ধ্যার দিকে তাকালো। হাবিবের তাকিয়ে থাকার মধ্যেই সন্ধ্যা দুষ্টু হেসে হাবিবকে চোখ টিপ দিল। আর হাবিব সন্ধ্যার চোখ টিপ মারা দেখে সঙ্গে সঙ্গে কেসে উঠল। আশিক হাবিবের কাছে এসে পিঠে হাত বোলাতে বোলাতে সন্ধ্যার দুষ্টুমি হাসির দিকে তাকিয়ে বলল, দোস্ত তোর কাশি উঠে গেল? আর আমাকে কেউ এমন ভাবে চোখ মারলে আমি তো ফিদা হয়ে মাটিতে 1 সেকেন্ডে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। আশিকের কথায় সন্ধ্যা বেশ লজ্জা পেল। আর বাকি সবাই মুচকি মুচকি হাসতেছে। আনাস ফোন থেকে চোখ উঠিয়ে সবার মধ্যে আয়রাকে দেখতে না পেয়ে আরাতকে জিজ্ঞাসা করলো, ইরা কই? ভাইয়া, আপু একটু লেট হবে। কেন? শাড়ি পরেছে তো এজন্য। ও কি নিজের শ্বশুর বাড়িতে যাচ্ছে? এত সাজতে হবে কেন? বোরকা পরে বেরিয়ে আসতে বল। আশিক আনাসের কথায় বাধা দিয়ে বলে উঠল, শ্বশুর বাড়িতে সবসময় থাকতে দেখা যায়, এখন যাচ্ছে হবু শ্বশুর বাড়িতে। বলা তো যায় না, টুকুস করে রাফি মির্জা বউ হয়ে গেল। আনাস রাগে চোখে আশিকের দিকে তাকালো। আশিক আনাসের তাকানো দেখে পাত্তা না দিয়ে আনাসকে জ্বালাতে পুনরায় বলল, বিয়ে হইলে কিন্তু মন্দ হয় না, দুজনকে দারুণ মানাবে। আর তোদের টাকাও বেঁচে গেল। এক মিষ্টির হাড়ি দিয়ে 2 বোনের বাড়িতে ঘুরতে যেতে পারবি। বল আনাস, ঠিক না? আনাসকে আগে নেয় রাগী লোকে তাকিয়ে থাকতে দেখে আশিক বলল, কিরে দোস্ত, এভাবে রাগী লোক দিচ্ছিস কেন? মনে হচ্ছে আমি তোর বউকে অন্য জায়গায় বিয়ে দিতে বলছি। সবাই আনাসের রেগে যেতে দেখে মিটিমিটি হাসতেছে। আনাস আশিকের কথায় পা থেকে এক হাত দিয়ে জুতা খুলছে আশিককে মারতে। আশিক আনাসকে জুতা খুলতে দেখে বেঁচে বেঁচে মায়ার পেছনেই গিয়ে মায়াকে ধরে লুকালো। মায়া এতে বেশ বিরক্তি চোখে আশিকের দিকে তাকালো। তখনই আয়রাকে সিঁড়ি বেয়ে নামতে দেখে মিম চিল্লিয়ে উঠল, ওই তো আয়রা আপু এসে পড়েছে। মিমের কথায় সবাই সিঁড়ির দিকে তাকালো। আনাস জুতা খোলা বন্ধ করে সিঁড়ির দিকে তাকিয়ে আয়রাকে শাড়ির আঁচল ঠিক করতে করতে নিচে নামতে দেখে পুনরায় রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। আয়রা আনাসের দেওয়া শাড়ি না পরে রাফি দেওয়া লাক্সারি পাট শাড়িটা পরেছে। আনাস সেদিকে তাকিয়ে নিজের রাগ সামলাতে না পেরে ড্রয়িং রুম থেকে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। আয়রা আনাসের যাওয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আনাসকে রেগে চলে যেতে দেখে আশিক মায়ের পেছনে দাঁড়িয়ে চিল্লিয়ে বলল, কার জন্য লয়াল আছিস দোস্ত? তোর লয়ালের চক্করে দিন দিন সালমান খান হয়ে যাচ্ছিস। এ খবর আছে তোর।
আশিকের কথা এবার সবাই শব্দ করে হেসে উঠল। আনাস পিছু না ঘুরে বাড়ির বাহিরে চলে গেল। আশিককে এখনো আগের ন্যায় ধরে থাকতে দেখে মায়া দাঁতে দাঁত খিচে পায়ের হিল আশিককে পায়ের হিল দিয়ে দিল এক গোতা। আশিক চিৎকার দিয়ে পা ধরে লাফাতে শুরু করলো। ও মা গো, আমার শ্বশুর শাশুড়ি এই জল্লাদ মেয়েকে সামলায় কিভাবে? হ্যাঁ, এই জল্লাদ মেয়েকে সামলানোর ক্ষমতা আমার আব্বু আম্মুর রয়েছে, আপনার নেই। সো আমার সঙ্গে সবসময় লাগতে আসবে না, লুচ্চা বেটা, মাইন্ড ইট। তোমাকে আমি সামলাতে যাব কেন? তোমাকে আমি আমার সঙ্গে বেসামাল করব। শালা লুচ্চা খাটাস একটা। আশিক বাঁকা হেসে মায়ের কানের কাছে এসে ফিস ফিস করে কথাটা বলে চোখ টিপ দিয়ে সরে দাঁড়াতেই মায়ের আগে দু হাত দিয়ে আশিকের কলার চেপে ধরতে গিয়েও ফিরিয়ে নিয়ে ওপর দিকে মুঠ করে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বের হয়ে গেল। আশিক মায়ের যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল। বাকি সবাই অবাক হয়ে দেখতে লাগলো দুজনকে। আশিক কি বা মায়ের কানে ফিসফিস করে বলল, আর মায়া বা রাগ করে চলে গেল, কেউ বুঝলো না। সবাই বাড়ির বাহিরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে আয়রা আশিককে বলল, ভাইয়া প্লিজ মায়াকে আরিশা আপু শ্বশুর বাড়িতে গিয়ে রাগাতে যাইয়েন না। ওখানে মায়ের বাবা মানে খালেক আঙ্কেল আসবে, উনি এসব পছন্দ করে না। আয়রার কথায় আশিক উত্তর না করে উল্টে হাবিবের ঘাড়ে হাত রেখে সামনে এগোতে এগোতে বলল, ভাবি এখনো সময় আছে, আমাকে আপনার বান্ধবীর হাতে তুলে দেন। যোগ্য দুলাভাই হারালে কাঁদতে হবে আড়ালে। আরিশা শ্বশুর বাড়িতে এসে গাড়ি থেকে নামতে গেটের সামনে বড় করে ঝাড়বাতি দিয়ে আমান প্লাস আরিশার পূর্ণতা লেখাটা চোখে পড়লো সবার। একে একে সবাই ভেতরে প্রবেশ করলো। আরিশা নতুন বউ সেজে গুজে স্টেজে মীরার সঙ্গে বসে থাকতে থাকতে নিজের বাবা মাকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটে উঠল। যেন কত জনম পর সবার দেখা মিলছে। আনহা শেখ প্রথমে মেয়ের কাছে এগিয়ে গেলেন। আতিফ শেখ, আহাদ তালুকদার, আদনান তালুকদার নতুন বেআইনদের সঙ্গে কুশল বিনিময় করতে লাগলো। আরিশার মন মলিন করে মাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। আনহা শেখ কান্না ভরা চোখে মেয়েকে জড়িয়ে রাখছে। আদিবা তালুকদার, রাহিমা সুলতানা মিলে আনহা শেখকে কান্না না করতে ধমক দিলেন। আরিশার মাকে জড়িয়ে ধরার মধ্য দিয়ে দেখতে পেল একদল শাড়ি পরিহিত রমণীদের। আরিশার মুখে পুনরায় হাসি ফুটে উঠল। রমণীরা আরিশার কাছে আসতেই চঞ্চল আরাত প্রশ্ন করলো, আপু শ্বশুরবাড়ির প্রথম দিন কেমন কাটলো? আরিশা আনহা শেখকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আনহা শেখ, রাবেয়া তালুকদাররা ছোটদের একা ছেড়ে চলে গেলেন। আরিশা হাসি মুখটা বাঁকা করে বলে উঠল, আমি বউ হয়ে গেলাম এটা মেনে নিলাম, কিন্তু ছোট্ট ছোট্ট পিচ্চিরা এসে বলছে আরিশা ভাবি, আরিশা কাকি, আরিশা মামি, লাইক সিরিয়াসলি আমি মামি? আমাকে কি মামি মামি লাগছে বল? সবাই আরিশার কথা হেসে দিল। আনাস, আশিক, হাবিব এসে 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 আরিশার সঙ্গে কথা বলল। আরিশা সবাইকে লক্ষ্য করে বলল, তাকবীর ভাইয়া আর আদিল কই? আনাস, ভাইয়া ভাইয়া আদিলকে সঙ্গে নিয়ে একটা মিটিং আছে, মিটিং শেষ করে এসে পড়বে। আজকের দিনও মিটিং? এসে পড়বে। আমান কই, দেখছি না। সম্বন্ধী বাবু, এই তো আমি। আমান স্টেজের দিকে এগিয়ে আসতে আসতে আনাসের কথায় উত্তর করলো। আমান এসে একে একে সবার সঙ্গে কোলাকুলি করে হাসি মুখে গল্প করতে লাগলো। ঠিক তখনই মাহমুদ ইসলাম নতুন বউকে দেখতে মাহিরের সঙ্গে স্টেজে আসলেন। মাহমুদ ইসলামকে দেখে আজ আরাত আর আগের ন্যায় ঝগড়া করলো না, ভদ্র মেয়ের মতো সালাম দিল। আরাতকে সালাম দিতে দেখা সবাই বেশ অবাক চোখে আরাতকে দেখতে লাগলো। মাহমুদ ইসলাম আরাতকে এতটা ভদ্রতা দেখাতে বেশ অবিশ্বাস্য আর সন্দেহ চোখে আরাতকে দেখতে লাগলো। সন্ধ্যা মীরার দিকে তাকিয়ে ইশারায় বলল, কেমন যেন পুরো পরিবেশটা পরিবর্তন লাগছে, তাই না মীরা? তাই তো দেখছি। দুজনে কথোপকথনে আরাত মাহিরের দিকে তাকিয়ে একটু লজ্জা পেল। মাহির আরাতের দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছিল। মাহমুদ ইসলাম আরিশাকে দেখে আমানের সঙ্গে টুকিটাকি কথা বলে চলে গেলেন। আশিক দুষ্টু এসে আমানকে বলল, আমান বিয়ে করে কেমন ফিলিংস?
ফিল করছো? আমান কিছু বলতে নেবে তার আগে আহিন তাড়াহুড়ো করে বলে, ভাইয়া আমি বলছি। সবাই আহিনকে দেখতে লাগলো। বিয়ের ফিলিংস বুঝবে কি করে এটা, এই ভণ্ড। আহিন এবার সবার দিকে চেয়ে আলভিকে ইশারায় দেখিয়ে বলল, আলভি তুই আরিশা আপু আর আমি হইলাম আমান, ওকে? আলভি বেশ জোরে বলল, ওকে। আহিন আলভিকে আরাতের শাড়ির আঁচল নিচে দাঁড়াতে বলল। আহিনের কথা মতো আলভি আরাতের আঁচলটা মাথার ওপর ওড়নার মতো করে রাখলো। এবার আহিন বলে উঠল, আমান ভাইয়ের বিয়ের পর রিয়াকশন এমন হয়ে গেছে, মেরে আরিশা পছন্দ, মেরে আরিশা পছন্দ, মেয়েরা আরিশা পছন্দ। আরিশা? জি। আলভি আরাতের আঁচল নিচে থেকে মুখে লজ্জা মুখে বলল। সবাই মিটিমিটি হাসতে লাগলো। আহিন পুনরায় বলল, মেরে সোনি, সোনি জি, মেরে বুলবুল জি, মেরে বক্ষ জি। সবাই এবার একসঙ্গে শব্দ করে হেসে উঠল। সবার হাসির শব্দ বাকি গেস্টরা অদ্ভুত চোখে তাদেরকে দেখতে লাগলো। রাফি আরশ মেহমানদের খাওয়ানোর হেল্প করছিল। হাসির শব্দ পেয়ে অন্য কাউকে দায়িত্ব দিয়ে স্টেজের দিকে আসলো রাফি। আরশ আসতে যাবে, আরশের পথ রাখতে আটকে দাঁড়ালো রূপালী বেগম। ভালো আছো বাবা? আরশ রূপালী বেগমকে দেখে সৌজন্যমূলক হাসার চেষ্টা করে উত্তর দিল, হ্যাঁ আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বাবা। বাবা তোমার মাও বাপ আসি নাই? এবার আরশ বেশ ভালো করে ধরতে পারলো রূপালী বেগমের মনের কথাগুলো। আরশ হাসার চেষ্টা করে রূপালী বেগমকে মিথ্যা বলে উঠল, আসলে আন্টি আমার বাবা আমার বাংলাদেশে থাকেন না, ওনারা আমেরিকা থাকেন, এজন্য বিয়েটা অ্যাটেন্ড করতে পারে নাই। আমেরিকা মানে বিদেশ? তোমার বাবা মা বিদেশ থাকে? হ্যাঁ আন্টি। আরশের কথায় রূপালী বেগমের মধ্যে আরো বেশি উৎফুল্লতা দেখা গেল। আরশের সামনে রূপালী বেগম মিমের বাবাকে ডাকলেন। ভদ্রলোক তাদের কাছে এসে আরশকে উপর নিচ দেখতে লাগলো। আরশ শুধু অবাক চেয়ে একবার রূপালী বেগমকে দেখছে আর একবার মিমের বাবাকে দেখছে। তাদের দেখা দেখির মধ্যে রূপালী বেগম উৎফুল্লতার কণ্ঠে মিমের বাবাকে বলল, মিমের বাবা, তোমাকে একটা মেলা সুন্দর পোলার কথা কইছিলাম না, এটাই সেই পোলা। জানো পোলার বাবা মা বিদেশ থাকে। আরশ বেশ অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইল। ভদ্রলোক রূপালী বেগমের কথায় আরশকে দেখতে দেখতে বলল, পোলা দেখতে শুনতে ভালা লাগছে, লম্বাও আছে। হ মিমের মা, তুমি সত্যি কইছো, মুগারে গ্রামের মধ্যে মোর বেটি জামাই সবচেয়ে সুন্দর হবি। আরশ ভদ্রলোকের কথা শুনে কাশতে লাগলো। রূপালী বেগম মাথা নাড়ে মুচকি হেসে স্বামীর সঙ্গে একমত বোঝালো। ভদ্রলোক কিছু বলতে যাবে, আরশ পানির কথা বলে দ্রুত পায়ে জায়গা ত্যাগ করলো। আয়রাকে রাফির দেওয়া শাড়িতে দেখে রাফি কয়েক মুহূর্ত থমকে যাওয়ার মুহূর্ত মুগ্ধ চোখে দেখছিল। রাফির চোখের চাহনি বেশ অপ্রস্তুত করে তুলছিল আয়রাকে। আরিশার শ্বশুর বাড়িতে আসার পর থেকে আয়নাজ সবসময় আয়রাকে ফলো করতে দেখে। আয়রা বেশি বেশি করে রাফির আশেপাশে ঘুরঘুর করছিল। আনাসের মনোযোগ শুধু আয়রা আর রাফির উপরে। এই সুযোগে রাফিও আয়রাকে সময় নিয়ে নিজের কাছে অনুভব করছে। রাফি আয়রার পাগলামো বুঝতে পেরে নতুন করে যেন আয়রার প্রেমে পড়তে লাগলো। আয়রা, তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলা যাবে? বেশি না, 2 মিনিট। সবাই মিলে খাবার খেয়ে মেয়েরা আরিশার রুমে যাচ্ছিল। মাঝপথে আশিকের ডাকে সবাই একবার পিছু ঘুরলো। আয়রা মুচকি এসে বলল, হ্যাঁ ভাইয়া বলেন। তোমরা যাও, আয়রা 2 মিনিট পরে আসবে। আশিকের কথায় সবাই আরিশার রুমে চলে গেল। মায়া শুধু ভ্রু কুঁচকে আশিকের দিকে চেয়ে রইল। আশিক মায়াকে দেখে শুধু মুখে সিটি বেজে ভ্রু নাচিয়ে দুষ্টু হেসে বলল, ওই বন্ধুর ভবিষ্যৎ বউয়ের ফ্রেন্ড, কি চাই আমার ফ্রেন্ডকে? কেন আমাদের দুজনকে একা কথা বলায় তোমার কি জ্বলছে? আর ইউ জেলাস? আমি জেলাসি, তাও আবার আপনার মতো লুচ্চা কে? এসব দুর্দশা এখনো এই মায়ের আসে নাই মিস্টার লুচ্চা। হয়তো আসে নাই, বাট এই লুচ্চার মুখ দিয়ে যে বাণী বের করে, কেন জানি না মাওলা বাণীগুলো কবুল করে নেয়। তোমরা দুজন আবার শুরু
শুরু করে শুরু হয়ে যাচ্ছ? ভাইয়া আপনার কিন্তু 2 মিনিট মায়ের সঙ্গে ঝগড়া করতে করতে শেষ। ওকে ওকে, এখন এখান থেকে চলো। সবার সামনে এভাবে দুজনে কথোপকথন বলা যাবে না। আশিকের কথায় মায়া অপমানিত হয়ে মুখে রাগ নিয়ে চলে গেল। আশিক সেদিকে তাকিয়ে হেসে উঠল। আয়রা হাসতে হাসতে আশিককে বলল, হ্যাঁ ভাইয়া এখন বলেন। আশিক এবার সিরিয়াস হলো। আয়রার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আনাসকে ভালোবাসো? আয়রা মলিন হেসে বলল, আশিক ভাই। আশিক আয়রার হাসির দিকে তাকিয়ে রইল। জানতে চাইছেন আপনার বন্ধুর মতো আপনিও জেনেও অজানা সাজতেছেন ভাইয়া? না, আমি জানতে চাইছি, তোমাকে জিজ্ঞেস করছি। ভালোবাসো আনাসকে? আয়রা কোনো ফণিতা ছাড়া বলল, হ্যাঁ। আনাসকে কখনো ভালোবাসি বলেছ? আমি তো আমার অনুভূতিগুলো পাগলামের মধ্যে তার কাছে তুলে ধরি। তারপরও আপনার বন্ধু বুঝেও অবুঝ সাজে। শুধু তুলে ধরলে হবে, তার কাছে প্রকাশ করতে হবে। তাকে জানাতে হবে তুমি ওকে ভালোবাসো। একবার সরাসরি বলে দেখো, যদি আনাস ভাই আম্মুকে বলে দেয়। আশিক আয়রার কথায় হাসলো। আয়রা আশিকের দিকে তাকিয়ে নিজেকে বোকা ভাবলো, হয়তো কথাটা যুক্তিসহ না, এজন্য আশিক হাসতেছে। আশিক হাসতে হাসতে আয়রাকে আরিশার রুমে যেতে বলল। আয়রা ঠোঁট উল্টিয়ে চলে গেল আরিশার রুমের উদ্দেশ্যে। আরিশাকে নিয়ে তালুকদার বাড়িতে এসেছে। আরিশা আমানের সঙ্গে রাফি, মাহির, আরশ এসেছে 1/2 ঘন্টা হবে। আশিক হাবিব যে গেস্ট রুমে ছিল তার পাশেরটা মাহির, আরশ ও রাফিকে থাকতে দেওয়া হয়েছে। মা তার বাবা মার সঙ্গে আরিশার শ্বশুর বাড়ি থেকে চলে গেছে। বিয়ে বাড়িতে এখন আর আগের মতো মেহমান দেখা যাচ্ছে না। তাকবীর, আদিল এখনো বাড়িতে ফিরে নাই। আনাস, আশিক, হাবিব 3জন ছাদে গল্প করছে বেশ কিছুক্ষণ। হঠাৎ হাবিব দুজনকে ওয়াশরুমের কথা বলে নিচে নেমে গেল। হাবিবকে নামতে দেখে আনাস, আশিক মিলে মজা নিল। হাবিব চলে যাওয়ার কয়েক সেকেন্ডের মাথায় আশিক রুম থেকে ফোন নিয়ে আসতে ভুলে গেছে। ফোন নিয়ে আসার বাহানায় নিচে নেমে গেল। আনাস ছাদে একা একা আকাশের দিকে তাকিয়ে আজকের পুরো দিনের কথাগুলো ভাবছিল। হঠাৎ আয়রার কথা মনে আসতেই আনাসের নেমে যাওয়া রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। দাঁতে দাঁত খিঁচে চোখ বন্ধ করে নিজের রাগ ঠান্ডা করার মধ্যে হঠাৎ রাতের অন্ধকার চিকন ঠান্ডা এক কণ্ঠ কানে আসতেই আনাসের বন্ধ চোখ খুলে গেল। আনাস ভাই। আনাস পেছন না ঘুরে রাগী গলায় উত্তর করলো, কি চাই এত রাতে? ছাদে কেন এসেছিস? আয়রা হঠাৎ করে দৌড়ে এসে পেছন থেকে আনাসকে জড়িয়ে ধরে বলে উঠল, ভালোবাসি আনাস ভাই, তোমাকে খুব ভালোবাসি। আমার অনুভূতিগুলো তোমাকে জানান দিতে এসেছি। বিশ্বাস করো, তোমাকে ঘিরে পাগলামিগুলো আমার আবেগ না, ভালোবাসা। আনাস নিজের বুক থেকে আয়রাকে হাত টেনে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে সামনে এনে গালে দিল এক থাপ্পড়। দরজার পাশ থেকে কেউ একজন দৃশ্যটা দেখে নিজের চোখ বন্ধ করে নিল। আনাসের হঠাৎ থাপ্পড়ে আয়রা তাল সামলাতে না পেরে ছাদের মেঝেতে পড়ে গেল। আনাস রাগী হাতে পুনরায় আয়রাকে ছাদ থেকে তুলে বলতে লাগলো, তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি না? কেন ছেঁচড়ার মতো বারবার আমার পেছনে পড়ে থাকোস? এতদিন তোকে ছোট ভেবে ছেড়ে দিয়েছি, কিন্তু আর না, তোকে খুন করে দিতে মন চাইতাছে। আনাস আয়রার হাত পুনরায় ঝাড়া দিয়ে আয়রাকে নিজের কাছ থেকে দূরে সরে দিল। আয়রা গালে হাত দিয়ে চোখে ভরা পানি নিয়ে আনাসের রাগী চোখের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আনাস আয়রাকে কাঁদতে দেখে পুনরায় নিজেকে সামলাতে না পেরে আয়রার কান্না ভেজা মুখটা চেপে ধরে বলতে লাগলো, কিছু না বলতে চোখের বন্যা বয়ে যায় না? কার জন্য কান্না করছিস? হ্যাঁ, আমার জন্য। কি বললি? আমাকে ভালোবাসিস? লাইক সিরিয়াসলি? আমাকে ভালোবেসে অন্য ছেলের পিছু পিছু কি করিস তাহলে? তাকেও কি এভাবে জড়িয়ে ধরে ভালোবাসিস বলিস? বল। ওহ শিট, আমি তো ভুলেই গেছিলাম, তার দেওয়া শাড়িও পরেছিস। দারুণ অভিনেত্রী, দারুণ। আয়রা কিছু মুহূর্ত আনাসের দিকে নীরবে তাকিয়ে থাকলো। আনাস পুনরায় বড় বড় নিঃশ্বাস নিল। নিজের রাগ নিয়ন্ত্রণ করছে।
আয়রা সেদিকে তাকিয়ে দুহাত দিয়ে দুগালে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে তাচ্ছিল্য স্বরূপ হেসে বলতে শুরু করলো, কাউকে পাত্তা না দেওয়া আমি বারবার তোমার কাছে ভালোবাসার পাগলামো নিয়ে হাজির হয়েছি। জীবনে কখনো কাউকে এতটা গুরুত্ব দেইনি, অথচ তোমার কাছে এসে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমার চোখে তুমি ছাড়া কেউ ছিল না, অথচ তুমি সেই মানুষ যার কাছে আমি নিজের অহংকার, নিজের শক্তি সবকিছু ঢেলে শুধু একটুখানি ভালোবাসা চেয়েছি। আমি ভেবেছিলাম ভালোবাসা ভিক্ষা করে নিতে হয় না, ভালোবাসা অনুভূতি দিয়ে পাওয়া যায়। কিন্তু তুমি আমাকে এমন জায়গায় দাঁড় করালে যেখানে আমি প্রতিদিন তোমার সামান্য মনোযোগ পাওয়ার জন্য কত না পাগলামি করলাম, অথচ তুমি দেখলে না। তোমার চোখে আমার ভালোবাসা শুধু আবেগ মনে হইল, আমাকে কখনোই দেখলে না আমি কতটা ছোট হয়ে গেছি তোমার কাছে। আরাত কান্না করতে করতে কথা আয়রা কান্না করতে করতে কথাগুলো বলতে বলতে থেমে গেল। আনাস অবাক নয়নে আয়রার দিকে চেয়ে রইল, চুপচাপ নিজের পাগলামোর মধ্যে অনুভূতি বোঝানো আয়রা আজকে হতাশা মুখে মনের সবকিছু তুলে ধরছে। আয়রা কান্না ভাঙা গলায় কথাগুলো চুপচাপ মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আয়রা হাত দিয়ে চোখ মুখ মুছে চোখে পানি নিয়ে পুনরায় বলতে শুরু করলো, আমি মানতেছি আমি তোমার জন্য পাগলামো করে বেড়াই, তোমাকে দেখার আশায় ওই বাড়ি থেকে এই বাড়ি হুটহাট চলে আসি। আমি তোমার জন্য কি না করেছি, তোমার সঙ্গে কথা বলার বাহানা খুঁজেছি। আচ্ছা আনাস ভাই, আমার এই পাগলামোর মধ্যে ভালোবাসা কেন খুঁজে পেলে না তুমি? আনাস নিশ্চুপ নির্বিকার হয়ে আয়রাকে দেখতে লাগলো। আজকে আয়রাকে আনাসের কাছে অচেনা লাগছে। আয়রা মুখে ক্ষুদ্রতা ফুটে উঠল, ক্ষুদ্র মুখে বলে উঠল, আয়রা আস্তে আস্তে নিজেকে এতটা স্বার্থপর বানাবো, তোমার প্রতি আমার মায়াকে দূরত্ব করব। এবার তুমি ফিরিয়ে দিচ্ছ তো আমাকে, দেখবে একদিন আসবে আমি তোমাকে ফিরিয়ে দিব, সেদিন তুমি আমার মতো করে চাইবে, কিন্তু আমি তোমার দিকে ফিরেও চাইবো না, প্রমিস করলাম তোমাকে। আয়রা কথাগুলো বলে আনাচের থেকে চোখ ফিরিয়ে নিয়ে ছাদ থেকে নেমে চলে গেল। আনাজ শুধু আয়রার যাওয়ার পথে নির্বাক হয়ে তাকিয়ে রইল। আয়রা ছাদ থেকে নেমে সোজা নিজের জন্য তালুকদার বাড়িতে বরাদ্দ রুমটায় আসলো। আজকে আর আরাতের রুমে গেল না। কান্না করতে করতে রুমে এসে দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। কান্না করে চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। আয়রা হাঁটুতে মুখ গুজে একা একা বিড়বিড় করে কান্না করতে লাগলো, কেন আনাস ভাই, কেন আমাকে ভালোবাসো না? আমাকে ভালোবাসলে কি তোমার খুব বেশি ক্ষতি হয়ে যাবে? তুমি তো জানো কতটা চাই তোমায় আমি, তারপরও কেন এত অবহেলা, কেন আমাকে কলঙ্কের তকমা লাগাচ্ছ? আমি কি দেখতে সুন্দর না? আমার যোগ্য, তোমার যোগ্য না? আমি কি চেয়েছি বলো? একটুখানি তোমার আদরি মাখা অধিকার খাটিয়ে ভালোবাসা। তুমি তো একা ভালোবাসতে না, আমিও তোমাকে ভালোবাসতাম, দুজনে ভাগাভাগি করে ভালোবাসা ভাগ করে নিতাম। তোমাকে পাওয়ার লোভে আমি তো নিজেকে ছেঁচড়া বানাইছি, কিন্তু তুমি কি করলে, আমাকে ভালোবাসলে না, আমার চরিত্রে দাগ লাগালে। কেন 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 আনাস ভাই? আয়রার মুখে ওড়না গুজে দরজার সামনে হাঁটু গেড়ে কান্নায় ভেঙে পড়ল। বাড়িতে কাছের মেহমানগুলো এখনো থেকে গেছে, তার উপর নতুন মেহমান বাড়িতে উপস্থিত। আয়রা চাইলেও চিৎকার করে কান্না করতে পারছে না। চিৎকার করে কথাগুলো বললে হয়তো মনের দুঃখগুলো চিৎকারের সঙ্গে ফানুস হয়ে যেত। দুহাত দিয়ে অশ্রু ভেজা চোখ মুছতে মুছতে ভাঙা গলায় পুনরায় বলে উঠল, তুমি আমার ভালোবাসাকে তাচ্ছিল্য করে ভালোই করেছো, না হলে আমি নিজেকে চিনতে পারতাম না। আমি এতটা সস্তা নই যতটা তুমি ভেবেছো। তোমার ভালোবাসায় পাগল ছিলাম ঠিকই, কিন্তু তুমি তো আমাকে সস্তা ভেবে নিয়েছো, কিন্তু আর না। কারো পায়ের আওয়াজ কানে পড়তে আয়রা বসা থেকে দ্রুত পায়ে উঠে রুমের দরজা হালকা করে চেপে দিল। বিছানায় শুয়ে নিজেকে কম্বল দিয়ে মুড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে রইল। আয়রা জানা আছে এত রাতে কে আসতে পারে আয়রার রুমে। খট করে দরজা খোলার শব্দ শোনা গেল। আতিফ শেখ মিটি মিটি পায়ে রুমের ডিম লাইট জ্বালিয়ে মেয়ের কাছে এলেন। মেয়ের সামনে সামান্য ঝুঁকে মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে দিলেন।
কয়েক সেকেন্ড মেয়ের দিকে তাকিয়ে মেয়ের কপালে ভালোবাসার পরশ রেখে দিলেন। পর মুহূর্তে আয়রার সরে কম্বলটা ভালোভাবে জড়িয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে রুম ত্যাগ করলেন। আয়রা চোখ খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়লো। আমার পরিবর্তন তোমাকে ভয়ঙ্কর কষ্ট দেবে আনাস ভাই, ভয়ঙ্কর। ঘড়িতে রাত 12:30টার উপরে। আরাত খিদার চোটে ঘুম থেকে নড়াচড়া করে বিছানায় উঠে বসলো। আরাতের বাজে অভ্যাস দিন দিন বেড়ে চলছে। কোনো অনুষ্ঠানে এত অচেনা মানুষের ভিড়ে তার পেট ভরে খাওয়া হয় না। খেতে বসে মনে হতে লাগে কেউ হয়তো তার দিকে তাকিয়ে রয়েছে। এই যে পেট ভরে না খাওয়ার কারণে এখন তার খেসারত হিসেবে পেটের মধ্যে নাড়ি ভুড়ি হাতুড়ি বাজাচ্ছে। ঘরের সদাই ছিল সকালবেলা ঘরে সবাই ছিল সকালবেলা, সবাইকে নিয়ে খেয়ে সব শেষ। আজকে আনিশার বৌভাত জন্য বাড়িতে রান্না বন্ধ ছিল। এখন কি খেয়ে নিজের খিদা মেটাবে? আরাত কথাগুলো ভাবছিল, হঠাৎ মনে পড়লো বীর ভাইয়ার জন্য আরিশা আপু শ্বশুরবাড়ি থেকে টিফিন সেজে দিয়েছিল, ওখান থেকে একটু খাওয়া যায়। খুশিতে আরাত বিছানা থেকে ধীরে ধীরে নেমে ফোনে ফ্ল্যাশ অন করে রুম থেকে বের হইল। আবার মনে মনে ভাবতে লাগলো, রাত তো গভীর, বীর ভাইয়া হয়তো এসে সব খেয়ে নিয়ে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতে ঠোঁট উল্টে নিচে নামতে ড্রয়িং রুমের লাইট জ্বলছে দেখে বেশ অবাক হলো আরাত। হয়তো বীর ভাইয়া খাবার খেয়ে লাইট বন্ধ করতে ভুলে গেছে। ব্যাপারটা তেমন না ভেবে কিচেন রুমের দিকে এগুলো চোখ গেল ডাইনিং টেবিলের ওপর। টেবিলে প্লেটে ভাত আর সবজি দেখতে পেয়ে কোনো দিকে না তাকিয়ে টেবিলে গিয়ে গ্লাসে পানি নিয়ে সামনে একটা বাটিতে হাত ধুয়ে ভাতের প্লেট নিয়ে খেতে শুরু করলো। কয়েক লোকমা মুখে তুলতে হঠাৎ কারো গলা খাকারির শব্দে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। তাকবীরকে হাতে করে মাংসের বাটি নিয়ে আরাতের দিকে তাকিয়ে থাকতে দেখে আরাত ভাত মুখে নিয়ে কাশতে লাগলো। তাকবীর দ্রুত পায়ে আরাতের সামনে এসে মাংসের বাটিটা টেবিলের ওপর রেখে জগ থেকে পানি গ্লাসে ঢেলে আরাতের সামনে গ্লাসটা এগিয়ে দিল। আরাত কাশতে কাশতে তাকবীরের দিকে তাকিয়ে ছিল এতক্ষণ। পানিটা খেয়ে নাও। আরাত তাকবীরের হাত থেকে গ্লাসটা নিয়ে তাকবীরের দিকে তাকিয়ে পানি খেতে লাগলো। তাকবীর স্বাভাবিকভাবে আরাতের বিপরীত চেয়ারে টেনে বসে আরেকটা প্লেট নিজের জন্য ভাত তুলতে লাগলো। আরাত এতক্ষণে নিজের মধ্যে ফিরে এলো, যেন খিদার চোটে কোনো কিছু না ভেবে চোখের সামনে ভাত দেখে খেতে বসে গিয়েছে। একবারও ভাবনাতে আসলো না প্লেটটা কার জন্য ছিল। তাকবীরকে দেখে বুঝতে পারলো তাকবীর প্লেটের খাবার নিজে খেয়ে নিয়েছে। আরাত পানির গ্লাসটা টেবিলের উপর রেখে আমতা আমতা করে করতে লাগলো, সরি বীর ভাইয়া, আপনার খাবার খাওয়ার জন্য, ইটস ওকে। আরাত হাসার চেষ্টা করে টেবিল থেকে উঠতে যাবে, তাকবীর নিজের প্লেট সবজি নিতে নিতে গম্ভীর গলায় বলল, বাকিটা শেষ করো। আরাত ভদ্রমের মতো পুনরায় বসে পড়লো। তাকবীরকে চুপচাপ খাবার খেতে দেখে আরাত মাথা নিচু করে সবজি দিয়ে খেতে লাগলো। তাকবীর খেতে খেতে আরাতের দিকে আর চোখে তাকালো। আরাতকে মাথা নিচু করে খেতে দেখে মাংসের বাটিটা আরাতের সামনে এগিয়ে দিল। আরাত খাওয়ার মধ্যে হঠাৎ নিজের প্লেটের সামনে মাংসের বাটি দেখে অবাক চোখে চাইলো তাকবীরের দিকে। তাকবীরকে নিজের মতো করে এখনো খাবার খেতে দেখে আরাত একবার বাটির দিকে তাকাচ্ছে তো আরেকবার তাকবীরের দিকে। কি প্লেটে তুলে দিতে হবে? তাকবীর আরাতের দিকে চোখ তুলে বলল। আরাত তাকবীরের মুখের দিকে চেয়ে মাথা ঝাঁকিয়ে না বোঝালো এবং মাংস নিজের প্লেটে তুলে নিয়ে খেতে লাগলো। তাকবীর পুনরায় নিজের মতো করে খেতে লাগলো। আরাতের পেটের ক্ষুধা পেটেই রয়ে যাবে। তাকবীরের সামনে খাবার খেয়ে পেট ভরছে না। তাকবীর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিজে রাতে খাবার খেতে এসেছে। প্রথমে ডাইনিং টেবিলে ভাত সবজি মাংস প্লেট নিয়ে ঢেকে রাখা দেখতে পেয়ে অন্য প্লেটে ভাত আর সবজি খাওয়ার উদ্দেশ্যে নিতে চোখ পড়লো মাংস গরম করতে হবে। ভাতের প্লেট রেখে মাংসের বাটি নিয়ে কিচেনে মাংস গরম করতে গিয়েছিল। কিছুক্ষণের মাথায় তাকবীর মাংসের বাটি নিয়ে ডাইনিং টেবিলে আসতে নিজের জন্য বেড়ে রাখা ভাত আরাতকে খেতে
দেখতে পেল তাকবীর খাবার খাওয়া শেষ অনেক আগেই। খাবার শেষ করে এঁটো হাত আর প্লেটটা ধুয়ে সোফায় বসে ফোন ঘাটাঘাটি করছে। তাকবীরকে টেবিলে থেকে উঠতে দেখে আরাত নিজের মতো করে ধীরে ধীরে খাবার শেষ করতে লাগলো। খেতে খেতে মনের মধ্যে খচখচ করতে লাগলো গতকাল রাতের বিষয়টা। বীর ভাইয়া কেন কথাগুলো বলেছিল? আজকে তো বেশ বীর ভাইয়ার সামনে একসঙ্গে খাবার পর্যন্ত খেলো, কই আজকে তো দূরে যেতে বললো না। আরাত কথাগুলো ভাবতে ভাবতে খাবার শেষ করে হাত ধুয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে সিঁড়ির কাছে এসে তাকবীরের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তাকবীর সোফায় বসা অবস্থাতে ফোন থেকে চোখ উঠিয়ে আরাতের দিকে রাখলো। আরাত তাকবীরকে তাকাতে দেখে কেন কিছু কোনো কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেল। তাকবীর আরাতের যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সকালবেলা আনহা শেখ, রাবেয়া তালুকদার দুইজন মিলে সকালের নাস্তা বানাতে ব্যস্ত। নিত্যদিনের চেয়ে আজকের আয়োজন একটু বেশি। নতুন জামাই এবং নতুন মেহমানদের কারণে রাবেয়া তালুকদার তার ভাইয়ের বউ রূপালী বেগমকে নিয়ে পুরো বাড়ি সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। কয়েকদিনের বাড়িটা মেহমান দিয়ে ভরপুর ছিল, এখনো আছে, তবে বেশ বেশি অর্ধেক মেহমান চলে গিয়েছে। কয়েকদিনে বিয়ের আনন্দে ঘুম ছিল না কারো চোখে। আজকে যেন সেই ঘুমটা লুটে নিচ্ছে সবাই। কেমন যেন সবাইকে ফ্রি ফ্রি লাগছে। বাকি সবাই ঘুম থেকে এখনো ওঠে নাই। রাহিমা সুলতানা আর আলভি তালুকদার বাড়িতে এসে দাঁড়ালো। আনহা শেখ ব্যস্ত হাতে পরোটা ভাজতে ভাজতে আলভিকে বলল, আলভি বাবা, যাও তো তোমার আরিশা আপুকে ডেকে নিচে আসতে বলো। আনহা শেখের কথায় আহিন দোতলায় গেল। রাহিমা সুলতানা কিচেনের দিকে এগিয়ে গিয়ে কাজে হেল্প করতে লাগলো। আলভি প্রথমে আহিনকে ঘুম থেকে টেনে উঠলো। ঘুমু ঘুমু আহিনকে সঙ্গে নিয়ে আরিশা আর আমানকে ডাকলো নিচে আসার জন্য। এতক্ষণে আহিনের ঘুম শেষ। পুনরায় আরাতের রুমের দরজায় দাঁড়িয়ে দুজন শয়তানি হাসি দিল। দুজন একসঙ্গে দরজায় ঠকঠক করে দিল কয়েকটা ধাক্কা। ধাক্কা দিয়ে লুকানোর উদ্দেশ্যে দুজন দৌড়ে আনাসের রুমের সামনে দাঁড়াতে আনাসের রুমের দরজা হঠাৎ খুলে যাওয়ার দুজন রুমের ভেতরে একে অপরের ওপর ধপাস করে পড়ে গেল। আনাস হঠাৎ এত জোরে দরজা ধাক্কানোর শব্দে বাড়িতে কিছু হয়েছে ভেবে রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে দ্রুত পায়ে এসে দরজা খুলতেই আহিন আলভিকে নিজের রুমের সামনে পড়তে দেখে আনাস দ্রুত পায়ে পেছনের দিকে সরে গেল। দুজন পড়ে গিয়ে বেশ ব্যথাও পেয়েছে। আনাসের আর বুঝতে বাকি রইল না এত শব্দ কারণটা। আনাস দুজনকে তুলতে তুলতে রাগে গলায় বলল, একদম ঠিক হয়েছে, তোদের সঙ্গে এটাই হওয়া প্রয়োজন। সকাল সকাল কি করছিস তোরা? এত শব্দ কেন? আহিন আলভি দুজন আনাসের কথায় উত্তর না করে চুপচাপ মলিন মুখে দাঁড়ালো। আরাতকে বিছানার ঝাড়ু হাতে নিয়ে আসতে দেখে আহিন আলভি আনাসের পেছনে গিয়ে লুকালো। দুজন বেরিয়ে আয় বলছি, যত দেরি করবি ঝাড়ু পিটা পিটে ততই বেশি পড়বে। আনাস ভ্রু কুঁচকে আরাতের দিকে তাকালো। আহিন আলভি দুজন একসঙ্গে ধীরে ধীরে বেরিয়ে এলো। আরাত কিছু বলবে তার আগে দুজন আরাতকে ফেলে রেখে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। আরাত দুজনে পেছনে ঝাড়ু হাতে নিয়ে দৌড়াতে শুরু করলো। আনাস তিনজনের প্রতি বিরক্ত হয়ে পুনরায় দরজার ভেতর থেকে বন্ধ করে দিল। তিনজন দৌড়াদৌড়ি করতে করতে পুরো বাড়ি চিল্লিয়ে মাথায় তুলতে লাগলো। এত বড় মেয়ে হয়ে আরাতকে লাফালাফি করতে দেখে আদিবা তালুকদার আরাতকে ধমক দিয়ে দাঁড়াতে বলল। আরাত মায়ের ধমকে দাঁড়িয়ে পেছন ঘুরতেই কারো ঠোঁটের ছোঁয়া আরাতের কপালে পড়ল। হঠাৎ কাণ্ডে দুজন থমকে গেল। আরাত চোখ বড় বড় করে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। তাকবীরকে নিশ্চুপ হয়ে চোখ বন্ধ আর হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকতে দেখে আরাত পুনরায় দৌড়ে নিজের রুমে চলে গেল। তাকবীরের শরীর তীর তীর মেজাজে ফুটে উঠল। বড় বড় নিঃশ্বাস নিল। দ্রুত পায়ে নিজের রুমে গিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কেন বুঝতে পারো না রাত? তোমার এত কাছে আসা আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না। তোমাকে হালাল ভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছাটা বহুদিন, বাট আমার ভাবনাতে তুমি অন্যকে জায়গা দিয়েছো। বিলিভ মি রাত,
তোমার কল্পনার অন্য কাউকে আমার সহ্য হচ্ছে না। সবকিছু থেকে নিজেকে অনেকটা দূরে করতে ইচ্ছা করছে। তোমার কথা মনে এলে নিজেকে এতটা এলোমেলো লাগে কেন? রাত তাকবীর ভরে উঠে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে পুনরায় বাড়ি এসে মর্নিং ওয়ার্কের জন্য ট্র্যাক স্যুট পরে হয়েছিল। ঘামযুক্ত শরীর নিয়ে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই আরাতের কপালে সে তাকবীরের ঠোঁটে ছুঁয়ে গেল। তাকবীর সঙ্গে সঙ্গে হাত মুঠো করে চোখ বন্ধ করলো নিজেকে সামলাতে। প্রায় আধা ঘন্টা সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে কোট প্যান্ট পরে নিজেকে পরিপাটি করে নিয়ে চলল অফিসের উদ্দেশ্যে। আরিশা আর আমার নিচে নেমে আসতে রাবেয়া তালুকদার আরিশাকে বলল রাফিদের ডেকে দেওয়ার জন্য। আমান রাফিকে ডাকতে গেল, আরিশা আশিক আর হাবিবকে ডাকলো ঘুম থেকে ওঠানোর জন্য। সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো সকালে নাস্তা করার জন্য। উপর থেকে আনাস নেমে এলো। রাফি, আমান, মাহির, আরশ, আশিক, হাবিব, আনাস একসঙ্গে নাস্তা করতে লাগলো। আরিশা একবার আরাতকে ডাক দিয়ে নিজেও সবার সঙ্গে বসলো। রাহেমা সুলতান আর রাবেয়া তালুকদার মিলে সবার প্লেটে পরোটা তুলে দিচ্ছে। সবার খাওয়ার মধ্যে হঠাৎ গান গাওয়ার আওয়াজে সিঁড়ির দিকে বিস্ময়ে হয়ে তাকিয়ে রইল সবাই। হাতে চুড়ি ছমছম বাজে, বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। মিম উচ্চস্বরে গান গাইতে গাইতে হাতের কাছের চুড়িগুলো নাড়ে চড়ে দেখতে দেখতে নিচে নামছে। মিমের সঙ্গে সন্ধ্যা ওড়না ঠিক করতে করতে নামছিল। সবাইকে ওদের দিকে বিস্ময় হয়ে তাকিয়ে থাকতে দেখে সন্ধ্যা মিমের হাত চেপে ধরলো। মিম সন্ধ্যার দিকে তাকিয়ে কি হয়েছে জানতে চাইলো। সন্ধ্যা ইশারায় সামনে তাকাতে মিম সামনে তাকালো। সবাইকে নিজের দিকে বিস্ময় নিয়ে বিস্মিত হয়ে তাকিয়ে থাকতে দেখে মিম লজ্জা পেয়ে চোখ খিচে বন্ধ করে নিজের দিকে তাকালো। মিমের মুখের রিয়াকশন দেখে সবাই এবার শব্দ করে হেসে উঠল। সবার হাসিতে আরো বেশি লজ্জা পেয়ে গেল। মিম ওর বাবা মার একমাত্র মেয়ে। গ্রামের মিমদের একতলা বাড়ি, বলতে গেলে পুরো বাড়ি মিমের রাজত্ব। মিমের পূর্ব থেকেই অভ্যাস পুরো বাড়ি একা একা নাচানাচি করবে, গান গাইবে। সেই অভ্যাস থেকে আজকে উচ্চস্বরে গান গাইতে গাইতে নিচে নামছিল। মাথায় ছিল না এটা গ্রাম না, মিমের ফুপুর বাড়ি। হঠাৎ সবার সামনে গান গেয়ে লজ্জা পেয়ে মিম ডাইনিং টেবিলে যেতে চাইলো না। আশিক মিমকে ডাকলো, ছোট আপু লজ্জা পেতে হবে না, এসে পড়ো। সন্ধ্যা মিমের হাত টেনে নিয়ে আসলো। দুজন পাশাপাশি চেয়ারে বসলো। মিম মাথা নিচু করে চুপচাপ খেতে লাগলো। আরো আজকে মিমের লজ্জিত হওয়া মুখটা বারবার দেখছে আর নিজে নিজে মুচকি হাসছে। রাফি, আনাস দুজনের চাউনি সিঁড়ির দিকে। দুটো মানুষ একজনের আসার অপেক্ষা করছে। সন্ধ্যা আর হাবিব চোখাচোখি তো চলছেই। আশিক আজকে আর বেশি বক বক করছে না। আশেপাশে কারো কমতি অনুভব হচ্ছে তার। আরাত দ্রুত পায়ে এসে চেয়ার টেনে বসে নিজের পরোটা তুলে নিয়ে তাড়াহুড়া করে মুখে তুলতে লাগলো। এতে সবার মনোযোগ আরাতের দিকে গেল। সন্ধ্যা আরাতকে বলল, আসলি তো এখন, আমাদের সঙ্গে আসতে বললাম, ঢং করে আসলি না কেন? আরাত সন্ধ্যার কথায় পুনরায় আশেপাশে তাকিয়ে এক নজরে মাহিরের দিকে তাকালো। আমার ইচ্ছা বলে নিজের খাওয়ার মনোযোগ দিল। আনাসের নাস্তা করা শেষ, টেবিল থেকে উঠে পড়েছে সে। সবার ব্রেকফাস্ট শেষ প্রায়। ঠিক তখনই সারা রাত কান্না করা আয়রা বিসঙ্গ মুখটাতে পানির ছোটানি দিয়ে নিচে নেমে এলো। রাফির চোখ আয়রার দিকে। আয়রা চোখ মুখের অবস্থা দেখে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো যেন। আয়রা কিচেনের দিকে তাকিয়ে আনাসিকে বলল, আম্মু আমি বাড়িতে গেলাম। বেআইন, আপনাদের গ্রামটা আমাদের ঘুরিয়ে দেখাবেন না? রাফির কথায় আয়রা খাবার টেবিলের দিকে তাকালো। বেশ বিরক্তি লাগলো রাফির কথায়। রাফি আয়রাদের গ্রামের অলিগলি সব চেনে, তারপরও ইচ্ছা করে আয়রাকে নিয়ে ঘুরতে চাইছে। আনাসিক মেয়ের কথায় ধমকে উঠলেন, তোমার কি সমস্যা আয়রা? ও বাড়িতে কেউ নেই, তোমার আব্বু এই বাড়িতে, তুমি বাড়িতে একা একা কি করবা? আজকে রাফিদের সঙ্গে গল্প করো, আড্ডা দাও, রাফিকে সময় দাও।
আম্মু ওনাকে সময় দেওয়ার জন্য আশিক ভাইয়ারা রয়েছে তো। আমরা এত এত আমার এত মানুষ ভালো লাগছে না, আমি বাড়ি যাব। আয়রার কথায় আনাসিক এবার রেগে গেলেন। সব সময় একা থাকতে থাকতে তুমি সবার সঙ্গে মিশতে ভুলে গেছো। সবকিছু তোমার মার্জি মতো চলবে না, যাও নাস্তা শেষ করো আর সবাইকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখাও। আনাসিকের কথায় আয়রা চোখের পানি এসে গেল। আরিশার বোনের হয়ে আনাসিককে বলল, আম্মু ও থাক না প্লিজ, ওকে আরাত সন্ধ্যা ঘুরিয়ে আনবে, ওদের আরাত সন্ধ্যা ঘুরিয়ে আনবে। আয়রা টেবিলে গিয়ে চুপচাপ নাস্তা করতে লাগলো। আনাস শেখ আয়রাকে একবার দেখে পুনরায় কাজে ব্যস্ত হয়ে পড়লো। রাহেমা সুলতানা আয়রাকে চুপি চুপি বলল, এত রেগে আছো কেন? প্রবলেম কি? হুম, আই অ্যাম ফাইন আন্টি। রাফি আয়রাকে বলল, সরি বেআইন, আমার জন্য আন্টি আপনাকে বকা দিলেন। মুখের দিকে নাচে দ্রুত খাবার ফিনিশ করে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে আসেন। আয়রার কথায় রাফি মুখে হাসি ফুটে উঠল। একে একে সবাই রুমে চলে গিয়েছে রেডি হতে। আয়রা একা একা ব্রেকফাস্ট করছে। রূপালী বেগম আয়রাকে বলল, তোমরা কোনে বেড়াতে যাবে? জানি না আন্টি, তোমাদের গ্রামের নদী নাই? হ্যাঁ আন্টি, বাড়ি থেকে কিছু দূর হেঁটে যাওয়ার পর সামনে নদী পাওয়া যাবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়। শুনো আয়রা, এই যে মেলা সুন্দর পোলাটা আছে না, আরস নাম না, ওর সঙ্গে আমার মাইয়াকে একটু কাছাকাছি রেখো, আচ্ছা রেখো আচ্ছা। রূপালী বেগমের কথায় রাবেয়া তালুকদারকে একটু বিরক্তি হতে দেখা গেল। এতটুকু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রূপালী বেগম ছেলে দেখা শুরু করেছে। গ্রামের মেয়েদের একটু জলদি বিয়ে দেওয়া হয়, তাদের সঙ্গে রূপালী বেগম যোগ হয়েছে এই বয়সে মিমকে বিয়ে দেওয়ার জন্য। আয়রা বুঝতে না পেয়ে বলল, কেন আন্টি? আরে মায়া, তুমি বুঝো না কেন? নদীর পাড় দিয়ে দুজন একসাথে কথা কতে কতে গেলে প্রেম হব দুজনের মধ্যে। আয়রা তবদা খেয়ে তাকালো রূপালী বেগমের দিকে। এতক্ষণ যাবৎ আয়না সোফাতে বসা ছিল। রূপালী বেগমের কথা কানে পড়তেই ডাইনিং টেবিলের দিকে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আয়রাকে বলে উঠল, নদীর পানি শুকিয়ে গেছে, তোদের যাওয়া লাগবে না। আয়রা যেন আনাসের কথা কানে পড়ে নাই, নিজের মতো করে পরোটা খেতে আছে। রূপালী বেগম অবাক করে আনাসকে জিজ্ঞাসা করলো, তাতে কি আনাস বাবা, নদীর পাড়ে শুকিয়ে গেছে তা যাক, ওরা তো যাবে প্রেম করতে। রাস্তার ধার, নদীর ধার দিয়ে হাঁটে, কথা কইতে কইতে ওদের তো প্রেম হব। আনাস নিজের মামের কথা বিরক্ত হয়ে বলল, মামি, কেউ রাস্তা দিয়ে কথা বলে হেঁটে যাওয়াকে প্রেম বলে না। আহারে বোকা পোলারে, তুমি তো মোর কথা বুঝো নাই। ওরা হাঁটতে হাঁটতে নিজেদের মতো ফ্রি হয়ে যাবে, তারপর দুজন দুজনের নাম্বার নিয়ে ফোনে কথা কইব। এমনিই তো দুজনের মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি হইব, তাই না? আনাস রূপলী বেগমের কথায় মাথা ঝাঁকিয়ে হুম বুঝাইতে কোমরে এক হাত রেখে আরেক হাত দিয়ে কপাল ঘষতে ঘষতে ভ্রু কুচকে আয়রার দিকে তাকালো। মনে মনে কিছু একটা ভাবতেই নিমেষে কুচকানো ভ্রু সোজা হয়ে গেল। তোদের সঙ্গে আমিও যাব, তোদের একা ছাড়লে বড় আব্বু রেগে যাবে। আয়রা প্লেটের দিকে তাকিয়ে আনাসকে উত্তর করলো, বড় মামাকে বলে দিব, তোমার প্রয়োজন নেই। আয়রা টেবিল থেকে উঠে কারোর দিকে না তাকিয়ে রেডি হতে নিজের রুমে চলে গেল। আনাস আয়রার যাওয়ার দিকে চেয়ে রইল শুধু।